স্বাগত। বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছে আমি জাহিদ হোসেন। সবশেষ খবর নিয়ে থাকবো আমি সুমনা সিমি। খেলার খবর জানাবো আমি জহিরুল ইসলাম। শুরুতে জানাচ্ছি শিরোনাম। করোনার রোগী 10,000 প্রায়, নমুনা সংগ্রহ ও পরীক্ষায় বেসামাল অবস্থা। সব কারখানাই খুলে দেওয়ার সিদ্ধান্ত, সুরক্ষা ছাড়াই ঢাকামুখী শ্রমিকের ঢল। অনুপ্রবেশের দায়ে 27 রোহিঙ্গা আটক, প্রথমবার পাঠানো হলো ভাসানচরে। গত 24 ঘন্টায় করোনায় সর্বোচ্চ 665 জন শনাক্ত হয়েছে, আর মারা গেছেন 2 জন। ফলে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9,455। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 177 জন। করোনা শনাক্তের 56তম দিনে বাংলাদেশ। তবে এতদিনে নমুনা পরীক্ষা করা গেছে 81,000-এর বেশি, আর শনাক্তের সংখ্যা 9,500 ছুঁই। সবশেষ তথ্য তুলে ধরতে বুধবার দুপুরে অনলাইনে সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য অধিদপ্তর। এতে জানানো হয়, গত 24 ঘন্টায় 5,368 নমুনা পরীক্ষায় শনাক্ত 665 জন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। আর মৃত্যু হয়েছে 2 জনের। তারা রংপুর ও নারায়ণগঞ্জের বাসিন্দা। মেট্রোপলিটন হাসপাতাল বাদে ঢাকা ডিভিশনের হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 272 জন, চট্টগ্রাম ডিভিশন হসপিটাল থেকে ছাড়া পেয়েছে 72 জন, রাজশাহী থেকে 2 জন, খুলনা থেকে 6 জন, বরিশাল ডিভিশন থেকে 29 জন, সিলেট থেকে 2 জন, ময়মনসিংহ ডিভিশনের 31 জন এবং রংপুর ডিভিশনের হসপিটালগুলি থেকে 25 জন সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন। করোনায় মোট সুস্থ হয়েছেন 1063 জন। কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 298 জন। আজকে সর্বাধিক 24 ঘন্টা শনাক্ত হয়েছে 665 জন এবং এ পর্যন্ত শনাক্ত হলো 9,455 জন। মৃত্যুর তালিকা আজকেও আছে। আজকে 2 জন মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায়। তারা দুজনই ঢাকার বাইরে এবং তাদের বয়স, একজন শিশু এবং কিশোরের মাঝামাঝি বয়সের, আসলে 11 থেকে 20 বছর বয়সের একজন এবং 60 একজন রংপুরের এবং একজন নারায়ণগঞ্জের। সারা দেশে মোট কোয়ারেন্টিনে আছেন 67,000-এরও বেশি মানুষ। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখন থেকে করোনা নমুনা সংগ্রহ করবে স্বাস্থ্য অধিদপ্তর। রোগ নিয়ন্ত্রণ ও গবেষণায় কাজ করবে IEDCR। রাজধানীতে সন্দেহভাজন আক্রান্তদের বাসা গিয়ে করোনা নমুনা সংগ্রহ করবে 17টি দল। পুরো বিষয়টি তদারক করবে স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত কন্ট্রোল রুম। বিশেষ ক্ষেত্রে জরিপের অংশ হিসেবে সীমিত মাত্রায় নমুনা সংগ্রহ করবে IEDCR। তবে অন্য ল্যাবের পরীক্ষার মান যাচাই, রোগ প্রতিরোধ ও পরীক্ষার ফল নিয়ে সন্দেহ হলে তা আবারও পরীক্ষা করবে প্রতিষ্ঠানটি। যারা নমুনা সংগ্রহ করত, যে নাম্বারে কল আসতো নমুনা সংগ্রহের জন্য, সেখানেই কল আসবে, তারাই নমুনা সংগ্রহ করবেন। কিন্তু এইটা আগে সমন্বয় করতেন IEDCR, এখন তারা সেটা সমন্বয় করবেন না, সমন্বয় করবেন হচ্ছে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর। করোনা পরীক্ষার নমুনা দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপচে পড়া ভিড়। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। দীর্ঘ সময় অপেক্ষার পরও নমুনা দিতে না পারায় ভোগান্তিতে পড়েছেন অনেকে। টেস্ট করাতে না পেরে বাড়ি ফেরার পথে একজনের মৃত্যু হয়েছে আজ। বিএসএমএমইউ কর্তৃপক্ষ বলছে, ভোগান্তি কমাতে টেস্টের সংখ্যা বাড়াচ্ছেন তারা। এরই মধ্যে দ্বিগুণ করা হয়েছে চিকিৎসকের সংখ্যা। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লার বাসিন্দা আব্দুর রাজ্জাক। করোনা উপসর্গ নিয়ে রোববার ভোরে পরীক্ষা করাতে যান বিএসএমএমইউতে। তবে দীর্ঘ অপেক্ষা শেষে সকাল 9টার দিকে বাসায় ফেরার পথে শাহবাগ মোড়েই মৃত্যু হয় তার। পরে মরদেহ নেওয়া হয় ঢাকা মেডিকেলে। পুলিশ জানায়, 6 মাস ধরে ফুসফুসের সমস্যায় ভুগছেন কাপড় ব্যবসায়ী আব্দুর রাজ্জাক। টেস্টের জন্য ওনাকে নিয়ে লাইনে দাঁড় করেছিল। তো দাঁড়ানো অবস্থায় দীর্ঘ লাইনে দাঁড়ানোর পরে আর কি বয়স্ক লোক, ওনার বয়স 65, ওইখানে পড়ে গেছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দিনে 350 টোকেন দেওয়া হয়, কিন্তু প্রতিদিন নমুনা দিতে যান 1000-এরও বেশি মানুষ।
6টার সময় আপনি কেন আমার দাঁড়াইতে দিলেন না? আপনাকে বলা হয়েছে আমি অসুস্থ রোগী, আমি যাব, আমি অপারেশনের রোগী, এখন আপনি বলতেছেন লাইনে দাঁড়ান। আমি এখন কোথায় যাব লাইনে? আমরা কালকেও আসছিলাম, কাজটা প্রায় 4 ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজছিলাম, তারপর আমরা সিরিয়াল পাই নাই, বলছে টিকিট শেষ, পরে কালকে চলে গেছে, আজকে রাত 3টা বাজে আসছে আর কি। লাইনে দাঁড়ানোর সময় সামাজিক দূরত্ব না মানায় সংক্রমণেরও ঝুঁকি বাড়ছে। বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানায়, ভোগান্তি কমাতে এরই মধ্যে চিকিৎসক দ্বিগুণ করা হয়েছে। যে মুহূর্তে হচ্ছিল আমার ক্যাপাসিটি শেষ হয়ে যাচ্ছে, বাইরে কিন্তু বিপুল সংখ্যক লোক দাঁড়িয়ে আছে বৃষ্টির ভিতরে, রোদের ভিতরে, তো এই জিনিসটা আমাদেরও কিন্তু খারাপ লাগতো। তো আমরা যেটা সিদ্ধান্ত নিয়ে সেখানে ডাক্তারের সংখ্যা আমরা আজকে থেকে বৃদ্ধি করেছি। আচ্ছা, আর প্লাস হচ্ছিল গতকাল পর্যন্ত 250 থেকে 300, এখন থেকে আমরা 350 থেকে 400 পর্যন্ত আজকের থেকে চালু করেছি। এদিকে রাজধানীতে আরও 15টি হাসপাতালে করোনার নমুনা সংগ্রহ করা হলেও খুব একটা ভিড় ছিল না। তবে মুগদা জেনারেল হাসপাতালে নমুনা সংগ্রহে ধীরগতির অভিযোগ করেছেন অনেকে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নমুনা পরীক্ষা করতে গিয়ে যদি সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় সেটি কিন্তু আরও ভয়াবহ, অর্থাৎ এই অব্যবস্থাপনাগুলো আসলে দূর করা দরকার। মূল চ্যালেঞ্জটা আসলে ব্যবস্থাপনার। এটা নমুনা সংগ্রহ থেকে শুরু করে সারা দেশের মানুষকে ঘরে রাখা, সব কিছুর মধ্যে একটা ব্যবস্থাপনার বিষয় আছে, সেই জিনিসটা আসলে যথাযথভাবে হচ্ছে না। এটা খুব ঝুঁকি, সমন্বয়টা দরকার আসলে। জাহিদ, এই বিষয়ে আসলে আমার মনে হয় দক্ষিণ কোরিয়ার উদাহরণটা আসা দরকার। তারা কিন্তু অ্যাগ্রেসিভ টেস্টিংয়ে গুরুত্ব দিয়েছে এবং শুধু টেস্টিং করে কাজটি শেষ করেনি, এর পরবর্তীতে যারা পজিটিভ হয়েছেন তাদের নিয়ে কী করা উচিত, যে চেইনটা আছে সেটা মেনটেন করেছেন এবং সেটা মেনটেন করে তারা কিন্তু লকডাউনটা সেভাবে খুব অ্যাগ্রেসিভ ছিল না, কিন্তু টেস্টিংয়ে অ্যাগ্রেসিভ ছিল এবং সেটা শেষ পর্যন্ত মেনটেন করে কিন্তু সাফল্য পেয়েছে। দক্ষিণ কোরিয়া তো অনেক আগের, এবং তাদের যেহেতু সার্সের অভিজ্ঞতাটা আছে, সব কিছু মিলে এক ধরনের সিস্টেম তাদের ছিল, সেটাকে তারা শুধুমাত্র রিইনফোর্স করেছে, যার কারণে তারা অনেক দ্রুত ফলাফল পেয়েছে। বাংলাদেশে এখনও যে অবস্থা, একটা ব্যবস্থাপনার মধ্যে সমন্বয়হীনতা সব জায়গায় দেখা যাচ্ছে, সেই জিনিসটা খুব দ্রুত দূর হওয়া দরকার। আমরা এই বিষয়ে আরেকটু বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর রিজওয়ানুল করিম। ডক্টর রিজওয়ানুল করিম, আপনাকে স্বাগত। একটু জানতে চাই যে অনেক বিষয়ই আছে, কিন্তু তার মধ্যে প্রথম সমস্যা আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ যাচ্ছেন যারা নিজেদেরকে মনে করছেন করোনায় আক্রান্ত, কিন্তু যথাযথভাবে পরীক্ষা করাতে পারছেন না। এক্ষেত্রে একটা ব্যবস্থাপনা, কারণ রোগীর চাইতে আমাদের পরীক্ষা করার সুযোগটা কম, কিন্তু এটা একটা ব্যবস্থাপনার মধ্য দিয়ে গেলে নিশ্চয়ই রোগীদের ভোগান্তিটা কমানো সম্ভব। আপনাদের অভিজ্ঞতা কি? ধন্যবাদ আপনাকে। যে কথাটা এখানে সবচেয়ে আগে বলা দরকার সেটা হচ্ছে, যখন মানুষ সচেতন হবে, যখন আপনি একটা ডিমান্ড সাইড ক্রিয়েট করবেন, মানুষের মধ্যে সচেতনতার মাত্রাটা তখন বাড়াবেন, তখন কিন্তু সাপ্লাই সাইডটা সেভাবে রেডি হওয়া দরকার। নতুবা ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে কিন্তু একটা অনেক বড় ফারাক হয়ে যাবে। এখন মানুষকে আমরা সচেতন করেছি যে এই উপসর্গ থাকলে করোনার মতো এগুলা উপসর্গ, তখন মানুষ পরীক্ষা করতে আসবে স্বভাবতই। যে জিনিসটা আমাদের করা উচিত এবং আমরা ধীরে ধীরে সেগুলার করে আমরা চেষ্টা করছি বিষয়টাকে সলভ করার জন্য, সেটা হচ্ছে আমাদের ট্রিয়াজ সিস্টেমটা, যেটা রোগীগুলা যখন আসবে সেই রোগীগুলাকে বাছাই করে যারা কোভিড উপসর্গ সম্পন্ন তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে তাদেরকে চিকিৎসার আওতায় মধ্য থেকে নোজোকোমিয়াল ইনফেকশন, যেটা হাসপাতালে কোয়াড ইনফেকশন, মানে এক রোগী থেকে আরেক রোগীতে ছড়িয়ে যাওয়ার যে বিষয়টা, সেটা অনেকাংশে হ্রাস পাবে। আমরা ট্রিয়াজ সিস্টেমটা এর মধ্যে আমরা গাইডলাইনের মাধ্যমে সমস্ত আমাদের সেবা কেন্দ্রগুলোতে দিয়ে দিয়েছি। তারা সাধ্যমতো চেষ্টা করছেন যে ট্রিয়াজ সিস্টেমটা যাতে কড়াকড়ি ভাবে আমরা ফলো করতে পারি, তাহলে অন্তত হাসপাতালে মানুষের ভোগান্তিটা অনেকাংশে, সেবা নিতে আসা লোকজনের ভোগান্তি অনেকাংশে কমানো সম্ভব বলে আমি। রিজওয়ানুল করিম, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। পর্যায়ক্রমে খুলবে সব কারখানা, তবে যেসব শ্রমিক ঢাকায় এসেছেন তাদের আবার গ্রামে ফেরা আটকানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর জন্য শ্রমিকদের তালিকা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। এদিকে কলকারখানার শ্রমিকদের পরিবহনের জন্য মালিকদের ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। সকালে করোনা ভাইরাস পরিস্থিতিতে শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান সীমিত আকারে চালু রাখা সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভা হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে। সভায় অংশ নেন বিজিএমইএ, বিকিএমইএ, বিটিএমইএ, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, আইজিপি সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক চলে প্রায় 3 ঘন্টা। স্যানিটাইজেশনটা ভালো করে।
বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, পর্যায়ক্রমে তৈরি পোশাক ও অন্যান্য শিল্প কারখানা খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই তৈরি পোশাক কারখানা খোলা রাখার তাগিদ দেওয়া হয়েছে। শ্রমিকদের পরিবহন ব্যবস্থা, থাকা খাওয়ার ব্যবস্থা করার পাশাপাশি শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে বলেও জানান তিনি। ফ্যাক্টরিতে ঢোকার সময় মানে স্যানিটাইজেশনটা ভালো করে, টেম্পারেচার রিডার জানি লাগানো হয় এবং এটাও স্প্রে মেশিনও তাদেরকে লাগাবার আমরা কথা বলেছি। এবং 3টি হট স্পট যেটা আমাদের যেখানে গার্মেন্টসে বেশি আছে, নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর, এটাকে আলাদাভাবে দেখার জন্য আমরা পুলিশ প্রশাসনকে বলেছি এখান থেকে কেউ যাতে বাইরে না যায় এবং ভিতরে না ঢুকে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ী নেতারা। তারা জানান, স্বাস্থ্যবিধি কিভাবে আরও ভালোভাবে মানা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। ইতোমধ্যে আইএলও ও ডব্লিউএইচওর গাইডলাইন অনুযায়ী কারখানা খোলা হচ্ছে বলে জানান তারা। আমাদের ফ্যাক্টরিগুলি 50 টু ম্যাক্সিমাম হয়তো 50 to 60% ক্যাপাসিটিতে চলছে। তারা যেভাবে আমাদের যে গাইডলাইনগুলি দিয়েছে এইগুলি আমরা কতটুকু মেনটেন করছি এগুলি আলোচনা হয়েছে এবং আমরা আমাদের কিভাবে আমরা করতেছি সেটা আমরা ব্যাখ্যা করেছি। এরপরও যদি আমরা বলেছি আপনাদের দিক থেকে যদি কোনো গাইডলাইন থাকে আমাদেরকে বলবেন, আমরা সেগুলি আপনাদের সাথে নিয়ে আমরা এগুলি পরিপালনের চেষ্টা করব। কারখানাগুলোর জন্য আলাদা টেস্টের ব্যবস্থা, জাতীয় কমিটির মনিটরের পাশাপাশি কারখানায় আলাদা মেডিকেল টিম গঠন করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। থামছে না ঢাকায় আসার ঢল। কারখানা শ্রমিক সহ নানা পেশাজীবীরা আসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। দূরপাল্লার বাস ও গণপরিবহন বন্ধ থাকলেও মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, ট্রাক, পিকআপের পাশাপাশি রিক্সা, ভ্যান, এমনকি হেঁটেও রাজধানীতে ঢুকছেন তারা। গাবতলী, আবদুল্লাপুর, যাত্রাবাড়ি সহ সব পথেই রয়েছে পুলিশের তৎপরতা। মানুষের বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন তারাও। গাবতলী ব্রিজের চিত্র এটি। গাড়ির এমন লম্বা লাইন দেখে যে কেউই ভাবতে পারেন ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন মানুষ। কিন্তু বাস্তবতা হলো, ঢাকায় প্রবেশে নিষেধাজ্ঞা অব্যাহত থাকলেও তা অমান্য করে এভাবেই ঢাকায় ঢুকছেন তারা। সরকারি অফিস না খুললেও গার্মেন্টস ও বেসরকারি কিছু প্রতিষ্ঠান খুলে যাওয়ায় গত কয়েকদিন ধরেই ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে বহুগুণ। দূরপাল্লার বাস ও গণপরিবহন বন্ধ থাকলেও ভেঙে ভেঙে বিভিন্ন যানবাহন, এমনকি পায়ে হেঁটেও রাজধানীতে আসছেন অনেকে। যারা আসছেন বরাবরের মতোই দিচ্ছেন নানা অজুহাত। আমিনবাজার থেকে আইছি, আমার ডিউটি আছে তো মধ্যবাগ পাড়া যাবো তাজলাইন। আমার বাড়িতে সমস্যা স্যার, আমার মা বাপ অসুস্থ, বেকার, এই কারণে আমি চলে আসছি। সমস্যার জন্য আসতেছি। সমস্যা বলতে আমার এই মেয়েটার একটু সমস্যা আছে। ডাক্তার দেখাচ্ছিলাম, ওনাকে আগের তারিখ ডাক্তার দেখাতে পারিনি, যে ওই সাইনবোর্ডে যে অর্থোপেডিক হসপিটালে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, নির্দেশনা অনুযায়ী সবারই পরিচয়পত্র চেক করা হচ্ছে। তবে সড়কে ব্যক্তিগত গাড়ির পাশাপাশি সিএনজি, মোটরসাইকেলের এত চাপ যে সবাইকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা সম্ভব হচ্ছে না। জরুরি সেবার বাইরে অনেককে ট্রাফিক আইনে মামলাও করা হচ্ছে। নির্দেশনা আগের মতোই, শুধুমাত্র নতুন করে যে গার্মেন্টস কর্মীদের জন্য যে খুলছে, সুতরাং তাদের প্রবেশাধিকারটা নিশ্চিত করতে হবে। আর বাকিদের জন্য পূর্ববর্তী যে নির্দেশনা, যে ধরনের গাড়ি চলার কথা সেগুলো যাবে, বাকিগুলোর প্রতি আমরা আগের মতোই ব্যবস্থা নিচ্ছি। অনেকে আসতেছে যে বলতেছে যে 5 তারিখ থেকে তো দোকান খুলবে, আমরা দোকানে কাজ করব। যারা অযৌক্তিক কারণ দেখাচ্ছে তাদেরকে আমরা ব্যাক করাই দিচ্ছি এবং যারা যৌক্তিক কারণ দেখাচ্ছে তাদেরকে ঢাকাতে প্রবেশ করতে দিচ্ছি। করোনার সংক্রমণ রোধে 5 এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জরুরি সেবা সংশ্লিষ্ট ছাড়া অন্য কারো ঢাকায় প্রবেশ ও ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল পুলিশ। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকার কথা থাকলেও গার্মেন্টস খোলার সিদ্ধান্ত আসার পর খুব দ্রুতই পাল্টাতে থাকে চিত্র। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রথমবারের মতো ভাসানচরে নেওয়া হয়েছে রোহিঙ্গাদের ছোট একটি দলকে। নতুন করে বাংলাদেশের ভূখণ্ডে অনুপ্রবেশের সময় 28 রোহিঙ্গা সহ এক বাংলাদেশি দালালকে আটক করে সেখানে পাঠানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, সাগরে ভাসতে থাকা রোহিঙ্গাদের যে কোনো উপায়ে বাংলাদেশে ঢোকাতে মিয়ানমার সহ কয়েকটি দেশ নতুন কৌশল নিয়েছে। মিয়ানমার থেকে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে বেশ কয়েকদিন বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে ভাসতে থাকে প্রায় 500 রোহিঙ্গা। তাদের আশ্রয় দিতে বাংলাদেশ সহ এই অঞ্চলের দেশগুলোর প্রতি আহ্বান জানায় জাতিসংঘ সহ ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য।
এরপর ট্রলারটি মিয়ানমারের দিকে গিয়ে নতুন কৌশল হিসেবে ছোট ছোট দলে বিভক্ত হয়ে ডিঙি নৌকায় বাংলাদেশের সীমান্তে আসতে শুরু করে। কোস্টগার্ডের টহল থাকা সত্ত্বেও শনিবার কিভাবে রোহিঙ্গাদের একটি দল এদেশে ঢুকলো তা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এইটা একটা নতুন বুদ্ধের ফন্দি যে ল্যান্ডে ঢুকতে পারতেছে না, তো সাগরে পাঠায় দাও। তারপরে বাংলাদেশে বলা হচ্ছে যে ওরা দালালরা নিয়ে গেছে এবং দালালরা এক একজনের জন্য লাখ টাকা পায়, 90 থেকে লাখ টাকা পায়। এখন প্রশ্ন হলো এত টাকা এই রোহিঙ্গারা তো দিতে পারবে না, তাহলে কি এটা ইন্টারন্যাশনাল এজেন্সি যারা আছে তারা দালালদের নিয়োগ করে? মন্ত্রী জানান, আন্তর্জাতিক চাপের কারণে নয়, মানবতার জন্যই এ রোহিঙ্গাদের নেওয়া হয়েছে। রাখাইনে আবারও অস্থিরতা শুরু হওয়ায় রোহিঙ্গারা নতুন করে এদেশে আসার চেষ্টা চালাচ্ছে। তবে এ মুহূর্তে নতুন করে আর কাউকে নেওয়া সম্ভব নয় বলেও সাফ জানিয়ে দেন পররাষ্ট্রমন্ত্রী। করোনা আক্রান্ত থাকতে পারে এ আশঙ্কা থেকেই এ দলকে আলাদা করে ভাষাঞ্চল আশ্রয়ণ প্রকল্পে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। 28 জন যারা এতে আমাদের জনসীমার মধ্যেই ছিল এবং নৌবাহিনী তাদেরকে ক্যাপচার করে ভাষাঞ্চলে এনেছেন। এদিকে যদি তারা আসে তাদেরকেও আমরা ভাষাঞ্চলে আনার জন্য নৌবাহিনী চেষ্টা করছেন। ভাষাঞ্চলে আমরা পুলিশ দিয়েছি, সেখানে আমরা এখান থেকে মেডিকেল টিম পাঠাবো। আপাতত 1000 জনের ব্যারাকগুলো প্রস্তুত আছে। এর আগে কক্সবাজার থেকে 1 লাখ রোহিঙ্গা স্থানান্তরের জন্য প্রস্তুত করা হয় নোয়াখালীর ভাষাঞ্চলের আশ্রয়ণ প্রকল্প। বসবাসের উপযোগী করতে নেওয়া হয় সব ব্যবস্থাই, কিন্তু রোহিঙ্গা ও দাতা সংস্থার অনীহার কারণেই এই পদক্ষেপ থেকে সরে আসে ঢাকা। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্রিকেটার অসহায়দের পর এবার ক্লাবের পাশে দাঁড়িয়েছে বিসিবি। করোনায় ক্ষতিগ্রস্ত ঢাকার 76 ক্লাবকে উপহার হিসেবে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। দুপুরে বিসিবি কার্যালয় থেকে উপহার গ্রহণ করেন ক্লাব কর্তারা। করোনাতে ছোট ক্লাবগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোচিং স্টাফ, অফিস সহকারীদের অবস্থা বিবেচনায় এনে ক্লাবগুলোকে এককালীন এই সহায়তা দেওয়া হয়েছে। প্রতিটি ক্লাবকে 30টি করে সামগ্রী দেওয়া হয়েছে। সময়ের সাথে সাহায্যের পরিমাণ বাড়াতে পারে বিসিবি, জানিয়েছেন সিসিডিএম সদস্য সচিব আলী হোসেন। এর আগে বিসিবির চুক্তির বাইরে থাকা ও নারী ক্রিকেটারদের এককালীন অর্থ সহায়তা দিয়েছে ক্রিকেট বোর্ড। করোনায় গৃহবন্দী ক্রিকেটাররা এর মাঝেও অনুশীলন চলছে নিজ উদ্যোগে। দুই বন্ধু তামিম ইকবাল ও মুশফিকুর রহিম এসেছিলেন ইনস্টাগ্রাম লাইভে। রোমান্থন করেছেন ক্রিকেট মাঠের নানান স্মৃতি। কথা বলেছেন পরস্পরের ব্যাটিং নিয়ে, শেয়ার করেছেন দেশের ক্রিকেট নিয়ে নিজেদের ভাবনা। একজন বাম, অন্যজন ডানহাতি, একজন দেশসেরা ওপেনার, অন্যজন মিডল অর্ডারের স্তম্ভ। দুই তারকা মুখোমুখি ইনস্টাগ্রাম লাইভে। করোনায় ঘরবন্দি তামিম মুশফিকের আড্ডা জমলো বেশ। টু বি অনেস্ট একটু বোরিং লাগতেছে বলতে, কারণ খারাপ লাগতেছে। ব্যাট ট্যাট সারা দিন আসলে মিস করতেছি অনেক। না স্পেশালি তুই তো আবার একটু বেশি, মানে তুই ব্যাটিং না করে এতদিন, আমার মনে হয় না যে লাস্ট 10 বছর হয়েছে নাকি যে এতদিন ব্যাট না ধরে। না, প্রতিদিনই ব্যাট ধরি, বাসায় তো ব্যাট আছে না, প্রতিদিনই ব্যাট ধরি। কখন ফিরবে ক্রিকেট? ঢাকা প্রিমিয়ার লিগ হবে তো? ঘরোয়া ক্রিকেট খেলে জীবিকা নির্বাহ করা ক্রিকেটারদের নিয়ে চিন্তা তামিম মুশফিকের। ডিপিএলটা দিয়ে যদি আমাদের ম্যাচগুলো শুরু হয় বা টুর্নামেন্ট শুরু হয়, তার মনে হয় যে কোনো প্লেয়ারদের জন্য অনেক বড় একটা বেনিফিশিয়াল হবে। কারণ স্বাভাবিক এখানে কিন্তু অনেক প্লেয়ার আছে যারা এই ডিপিএল দিয়ে তাদের সংসার চলে এবং এই মুহূর্তে তাদের অবস্থা আরো অনেক করুন। আড্ডায় বিপিএল প্রসঙ্গ উঠে এলো। তামিমের মতে টপ সিনিয়র 5 ক্রিকেটারের সঙ্গে ফ্রাঞ্চাইজি দলের দীর্ঘমেয়াদে চুক্তি হওয়া উচিত। এর গুরুত্ব কি জানালেন তাও। যারা আমরা 5 জন আছি, এদেরকে যদি আমাদেরকে ওই সুযোগটা দেওয়া হয় যে আমরা নিজেদের টিমটা চুজ করতে পারি, হ্যাঁ, বাট যদি নিয়মটা এরকম হইতো যে ধর আমি চুজ করতে পারবো, কিন্তু আই হ্যাভ টু প্লে ফর দ্যাট টিম ফর মিনিমাম 3 ইয়ার্স। 3 বছর 4 বছরে যদি একটা টিমের সাথে যদি খেলতে পারি, তাহলে আমরা ফ্যান বেসটাও তৈরি করতে পারবো, নিজেদেরকে আমরা টিমও অন করবো, আর প্লাস ওই ফ্র্যাঞ্চাইজির জন্য ভালো হবে, আর প্লাস ক্রিকেটের জন্য ওভারঅল ভালো হবে। দেশে বিদেশে ঘুরে বেড়াতে হয় খেলার টানে, ড্রেসিং রুম, সতীর্থদের খুনসুটি সবই আলোচনার খোরাক। তামিমও স্মৃতি রোমন্থন করলেন। উঠে এলো এশিয়া কাপে তার ভাঙা হাতে ক্রিজে নামার নেপথ্য কথা। দোস্ত, আমাদের সবার জীবনে একটা ফর ফিউ সেকেন্ডস একটা ম্যাডনেস কাজ করে মানুষের, যে 5 সেকেন্ডের জন্য তুই নিজেও জানোস না যে তুই কি তোর কি হচ্ছে। ওইটাই ছিল আমার ওই 5 সেকেন্ড। আমি জাস্ট ব্যাটটা নিয়ে হাঁটা শুরু করছি, আমাকে স্টিভ রোডস কোচ ছিল, ও দৌড় দিয়ে আসছে পিছনে, ও এসে থামাইছে আমাকে। থামাই বলে তুমি কি করতেছো? আমি বলছি না যাই। বলে না, দিস ওয়াজ নট দ্য প্ল্যান। তাই আমি বলছি যে না, ডোন্ট ওয়ারি, আইল হ্যান্ডেল ইট।
তামিমের মতে ভিন দেশের কোনো সুপারস্টার ব্যাটসম্যান নয়, সতীর্থ মুশফিকই হওয়া উচিত বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের আদর্শ। আমি বলি যে সবাই বিরাট কোহলি অথবা এইসব প্লেয়ারদের বড় বড় প্লেয়ারদের উদাহরণ দেয়, বাট আমাদের দেশেই কিন্তু একটা প্রাইম এক্সাম্পল আছে যেটা তুই। আমার কাছে মনে হয় যে তোরই যদি সবাই ফলো করে, we don't need to look too far. তো না আমি এর সাথে একমত না। আমার কথা হচ্ছে, যেহেতু আমি তুই বল, ইভেন সাকিব বল বা আরো যারা আছে ব্যাটসম্যান, রিয়াদ ভাই বা এদের মতো স্পেশাল কোনো ট্যালেন্ট না, এটা আমি মানে সব সময় বিলিভ করি এবং সব সময় বিশ্বাস করি। তো ওই ট্যালেন্টে পৌঁছাতে গেলে আমার অবশ্যই এক্সট্রা কিছু করতে হবে। অনিশ্চয়তার মাঝেও মাঠে ফেরার মানসিক প্রস্তুতি রাখছেন তামিম মুশফিক। আমার মনে হয় না যে লাস্ট 10 বছর হয়েছে নাকি। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো ফুটবলের খবর। বাফুফের সাথে 2 বছরের জন্য চুক্তি বাড়াতে যাচ্ছেন কোচ জেমি ডে। করোনা সংকটের মাঝে অপেক্ষা এখন আনুষ্ঠানিকতার। বাংলাদেশকে নিয়ে নতুনভাবে স্বপ্ন দেখতে শুরু করেছেন জাতীয় দলের এই হেড কোচ। বলেছেন, লিগ নিয়ে তাড়াহুড়ো না করে গুরুত্ব দিতে হবে স্বাস্থ্যগত বিষয়ে। পাশাপাশি ছোট ক্লাবগুলোর পাশে দাঁড়ানোর তাগিদ দিয়েছেন ব্রিটিশ মাস্টারমাইন্ড। বিশ্ব ফুটবলের মতো দেশের ফুটবলের সকল কার্যক্রম স্থগিত। করোনা মহামারী না কাটলে মাঠের ফুটবল ফেরা সম্ভব নয়। চলতি মে মাসেই হেড কোচ জেমিডের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বাফুফের। সেই চুক্তি 2 বছরের জন্য নবায়নের খবরও পুরনো, কিন্তু জেমি বলছেন এখনও কিছু আলোচনা বাকি, তারপরই হবে কাগজপত্রের আনুষ্ঠানিকতা। I haven't renewed my contract yet. We're still in discussions over some issues which hopefully we can get resolved. I think hopefully if we can get the contract done, then looking forward to the future. 2018 সালে বাংলাদেশের হেড কোচের খাতায় নাম ওঠে জেমিডের। লাল সবুজদের সাথে কাটানো এই 2 বছরে সবচেয়ে বড় অর্জন মনে করছেন এশিয়ান ও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো। আর 2 বছরের চুক্তি বাড়লে বাংলাদেশের হয়ে ট্রফি জয়ের অপূর্ণতা ঘোচাতে চায় এই ইংলিশ মাস্টারমাইন্ড। My special moments with the national team so far will definitely be the Asian Olympics, where we beat Qatar to make history and qualify, out the group stage. Qualifying for the World Cup was a big achievement as well, and the lads done very well to do that. I'd like to win a trophy if possible with the national team. Whether it's the Gold Cup or SAF Championship, that is something that I would like to do. বিশ্ব মহামারীতে ফুটবলে বড় ক্লাবগুলোর তুলনায় বেশি বিপাকে ছোট ক্লাবগুলো। সেজন্য তাদের পাশাপাশি তরুণ খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর তাগিদ জেমির কণ্ঠে। I think it's a very tough situation at the moment, and unfortunately the smaller teams will suffer a lot more than the bigger teams, but it may give an opportunity now for the smaller teams to develop their local and younger players to get into the first team in the future, and this will only benefit them long term. Obviously short term it's very difficult, and I understand their situation. করোনা মহামারী ঠিক হলে লিগ শুরু কিংবা বিকল্প কোনো টুর্নামেন্ট ভাবার পরামর্শও দিয়েছেন জেমিডে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বজুড়ে করোনা মহামারীর মধ্যেও উদীয়মান দেশগুলোর মধ্যে মজবুত অর্থনীতির তালিকায় শীর্ষ 10-এ রয়েছে বাংলাদেশ। প্রভাবশালী সাময়িকী ইকোনমিস্টের প্রতিবেদনে অর্থনৈতিক ভিত্তি এবং আর্থিক ব্যবস্থাপনার বিচারে বিশ্বের 66টি দেশের মধ্যে বাংলাদেশের এ অবস্থানের কথা জানানো হয়েছে। বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর শক্তি আর দুর্বলতার জায়গা বিচারে জিডিপির শতাংশ হিসেবে সরকারের ঋণ, বৈদেশিক ঋণ, ঋণের সুদ এবং রিজার্ভ, এই 4টি সূচক বিবেচনায় নেয় প্রভাবশালী সাময়িকী ইকোনমিস্ট। করোনার প্রভাবে অর্থনৈতিক দিক থেকে তুলনামূলক ভালো অবস্থানে এবং সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে কোন দেশ তা বুঝতে এই তালিকা করেছে ইকোনমিস্ট। প্রতিবেদন অনুযায়ী 66টি উদীয়মান অর্থনীতির তালিকায় বাংলাদেশের অবস্থান 9ম। 10ম স্থানে অর্থনৈতিক পরাশক্তি চীন। প্রতিবেশী ভারতের অবস্থান 18 নম্বরে। এছাড়া মালয়েশিয়া এবং পাকিস্তান রয়েছে 25 এবং 43তম স্থানে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে যেখানে উদীয়মান দেশগুলো আমদানি ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে এবং মুদ্রার বিনিময় হারে অবমূল্যায়ন হচ্ছে, সেখানে বাংলাদেশের পরিস্থিতি এখনো কিছুটা স্বস্তিদায়ক। যেহেতু এই ধরনের সূচকগুলো ভালো অবস্থায় রয়েছে, সুতরাং আন্তর্জাতিক যে সমস্ত কমার্শিয়াল ব্যাংক রয়েছে অথবা দ্বিপক্ষীয় অন্যান্য যে সমস্ত উৎসগুলো রয়েছে বা অন্যান্য মাল্টিল্যাটারাল এজেন্সিগুলো রয়েছে, তারা এই পরিস্থিতিতে বাংলাদেশকে ঋণ দেওয়ার ক্ষেত্রে হয়তো দ্বিধান্বিত হবে না।
প্রতিবেদনে আরও বলা হয়, উৎপাদন বন্ধ থাকা, রপ্তানি আয় কমে যাওয়া এবং বিদেশি বিনিয়োগের প্রবাহ কমায় ক্ষতিগ্রস্ত হচ্ছে উদীয়মান অর্থনীতির দেশগুলো। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম। জনাব তৌফিকুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। কোন কোন দিক থেকে আমাদের অর্থনীতি মজবুত বলে আপনি মনে করছেন? সত্যিকার অর্থে যদি বলেন, ইকোনমিস্টের রিপোর্টে যেটা এসছে সেটা হলো মূলত আমাদের যে ঋণের স্থিতি এবং আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আছে সেই দুটো জায়গা কি আসলে মূলত দেখা হয়েছে। এখানে দেখা হয়েছে আমরা বর্তমানে কি পরিমাণ ঋণের বোঝার ভিতরে আছি বা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কি আছে। ফলে সেই জায়গা থেকে যদি বিবেচনা করে আমি মনে করি এই রিপোর্টটা ঠিক আছে, এটা খুবই ভালো। আর কিন্তু সেই অর্থে আমাদের যেই অর্থনীতির ভিত্তি আপনি বললেন বা যেভাবে আমাদের এই জিনিসটাকে দেখা উচিত সেটা হলো যে আমাদের এই যে প্রাদুর্ভাবের ভেতর দিয়ে সারা বিশ্ব অর্থনীতি যাচ্ছে সেটার মোকাবেলার জন্য যখন এই অর্থনৈতিক পদক্ষেপগুলো নেওয়ার ক্ষেত্রে আমাদের শক্তিমত্তা কতখানি আছে, সেক্ষেত্রে আমাদের কিছু চ্যালেঞ্জও আছে। বাংলাদেশের ক্ষেত্রে আমি মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন হলো যে আমাদের যথেষ্ট পরিমাণ আসলে দেশীয় সম্পদ নেই আমাদের যে অর্থনীতি এটাকে সাপোর্ট দেওয়ার জন্য। অর্থাৎ আমাদের কর আহরণের পরিমাণ খুবই কম ছিল, যেটা আমাদের সার্বিকভাবে এই অর্থনীতির জন্য পুনর্বিন্যাস বা পুনর্গঠন বা দেশের মানুষকে বাঁচিয়ে রাখবার জন্য যে সাহায্যগুলো এসছে, আপনি দেখবেন যে এটা মূলত ঋণ ভিত্তিক একটি মনিটারি পলিসি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে। এখানে সেই অর্থে সরকারি ব্যয়ের দিকে আমরা এখন অতখানি যাইনি। তবে যেটা আসার জায়গা আছে সেটা হলো যে আমরা যে ধরনের সম্প্রসারণমূলক অর্থনৈতিক নীতির কথা বলছি, এটাকে যদি আমরা সামনের দিনে আমাদেরকে হয়তো এটা অনেকদিন চালিয়ে যেতে হবে, সেটার ক্ষেত্রে আমাদের ঋণের স্থিতিটা ভালো আছে। ফলে সেই জায়গা থেকে আমরা ভালো অবস্থানে আছি। আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই ধরনের পদক্ষেপ যখন আমরা নিচ্ছি তখন আমাদের যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং আমাদের যে সুশাসন সেটাকে নিশ্চিত করা। অর্থাৎ আমি যদি যেই স্টিমুলাস প্যাকেজটা আপনারা দেখবেন যে এসছে সরকারের পক্ষ থেকে, এটা কিন্তু অনেকখানি নির্ভর করবে সরকারের পাশাপাশি যে ব্যাংকগুলো আছে, বাণিজ্যিক ব্যাংক, তাদের সক্ষমতা এবং তাদের এখনকার সুশাসন কেমন আছে। ফলে সেই জায়গাটা আমাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ আছে, সেই জায়গাটায় আমাদের অনেক বেশি মনোযোগ দিতে হবে। নিশ্চিতভাবেই আর একটা যেটা বড় জায়গা আছে সেটা হলো যে অন্যান্য বড় অর্থনীতির তুলনায় যদি আমি বলি তাহলে বাংলাদেশের তো এখনো বিশ্ব বাণিজ্যের সাথে বা বিশ্ব অর্থনীতির সাথে সংযোগটা তুলনামূলকভাবে কম। কিন্তু এই ফলে সেই দিক থেকে আমাদের প্রভাবটা হয়তো অতখানি পড়বে না। অন্যরা যেমন নেতিবাচক প্রবৃত্তির দিকে চলে যাচ্ছে, আমরা অন্তত আশাবাদী হতে চাই যে আমরা নেতিবাচক প্রবৃত্তির দিকে যাব না। আমাদের কর্মসংস্থানের বরং কতখানি প্রভাব পড়বে সেটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। জনাব তৌফিকুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণের ঘটনায় দায়মুক্তি চেয়ে করা মামলায় হেরে গেছে কানাডীয় কোম্পানি নাইকো। চুক্তি ভঙ্গ করে গ্যাস তোলার কারণেই বিস্ফোরণ ঘটায় বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে নাইকোকে নির্দেশ দিয়েছে বিশ্ব ব্যাংকের বিশেষ আদালত। চূড়ান্ত রায়ে বাংলাদেশ প্রায় 8.5 কোটি টাকা ক্ষতিপূরণ পেতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। সিলেটে ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র উন্নয়নে 2003 সালে নাইকোর সঙ্গে চুক্তি করে বাপেক্স। কূপ খননকালে 2005 সালের জানুয়ারি ও জুনে 2 দফায় প্রচণ্ড বিস্ফোরণে পুড়ে যায় মজুদ গ্যাস। আশপাশের সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। দুর্ঘটনার জন্য পেট্রোবাংলা ক্ষতিপূরণ দাবি করলেও দিতে অস্বীকৃতি জানায় নাইকো। 2007 সালে স্থানীয় নিম্ন আদালতে নাইকোর বিরুদ্ধে মামলা করে পেট্রোবাংলা। পাশাপাশি ক্ষতিপূরণ আদায় না হওয়া পর্যন্ত নাইকোকে ফেনী গ্যাস ক্ষেত্রের বিল দেয়া বন্ধ রাখে। দুর্ঘটনায় দায়মুক্তি চেয়ে 2010 সালে ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউট ইকসিডে মামলা করে নাইকো। এ মামলায় 28 ফেব্রুয়ারি বাংলাদেশের পক্ষে রায় দেয় ইকসিড। নাইকো দক্ষতার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করতে এবং পেট্রোলিয়াম শিল্পের আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যতা বজায় রাখতে ব্যর্থ হওয়ায় কারণেই এই বিস্ফোরণ ঘটনাটি ঘটে বলে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল রায় প্রদান করেছে। নাইকোকে অভিযুক্ত করে উক্ত ঘটনা থেকে সরাসরি উদ্ভূত যাবতীয় ক্ষয়ক্ষতির জন্য বাপেক্সকে ক্ষতিপূরণ দিতে ট্রাইব্যুনাল আদেশ প্রদান করেছে। নাইকো বাংলাদেশকে কি পরিমাণ ক্ষতিপূরণ দিবে তা চূড়ান্ত হবে সেপ্টেম্বরে পরবর্তী শুনানিতে। আর্থিক ক্ষতির পরিমাণ নির্ধারণে আন্তর্জাতিক পরামর্শক দলের মাধ্যমে জরিপ করা হবে বলে জানিয়েছে পেট্রোবাংলা।
পরিমাণটা জানাতে হবে। এই পরিমাণটা বের করার জন্য আমরা এক্সপার্ট নিয়োগ আগের থেকেই ছিল। এখন ওনাদের সাথে আমরা কথা বলছি, ইন্টারন্যাশনাল এক্সপার্ট। ওনারা হয়তো এই কোভিডটা শেষ হলে বাংলাদেশে এসে তখন এই আরেকটা সার্ভে করে তখন আমাদের একটা রিপোর্ট দিবে। ওই রিপোর্টটা নিয়ে আমরা তখন ইকসিড ট্রাইব্যুনালে জমা দিব। 2016 সালে ইকসিডের কাছে পাঠানো তথ্যে নিজেদের 1000 কোটি টাকা এবং পেট্রোবাংলা ও রাষ্ট্রীয় 7,500 কোটি টাকা ক্ষতির কথা তুলে ধরে বাপেক্স। এর বাইরে পরিবেশ প্রতিবেশের ক্ষতিপূরণ ও মামলার খরচের টাকা গুনতে হবে নাইকোকে। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেনাপোল সীমান্তে আটক ফটো সাংবাদিক ও দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে অনুপ্রবেশের মামলায় জামিন দিয়েছেন যশোরের একটি আদালত। তবে 54 ধারার মামলায় তাকে আবারও গ্রেপ্তার দেখিয়ে যশোর কেন্দ্রীয় কারাগারে কোয়ারেন্টিনে রেখেছে পুলিশ। রঘুনাথপুর বিজিবি ক্যাম্প কমান্ডার জানিয়েছেন, শনিবার রাতে সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিলেন শফিকুল ইসলাম। এ সময় তাকে আটক করে পরে অবৈধ অনুপ্রবেশের মামলায় গ্রেপ্তার দেখিয়ে যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়। বিচারক মঞ্জুরুল ইসলাম রোববার বিকেলে তার জামিন মঞ্জুর করেন। তার পরপরই কাজলকে 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে নেয় পুলিশ, জানিয়েছে আদালত সূত্র। গত 8 মার্চ রাজধানীর হাতিরপুলে নিজ কার্যালয় থেকে বের হওয়ার পর নিখোঁজ হন সাংবাদিক শফিকুল ইসলাম। বর্ডারে যে মামলাটা দেওয়া হয়েছিল সেটাতে জামিন দেওয়া হয়েছে, তবে বাবাকে তাও নিয়ে যাওয়া হলো, সম্ভবত কারাগারে ট্রান্সফার করা হবে। কিন্তু আমাদের পরিবার থেকে আমরা আসলে যদিও তাকে পাচ্ছি না সাথে, কিন্তু সে যে বেঁচে আছে আর নিরাপদ, এটার জন্য আর কি আমরা শুধু আলহামদুলিল্লাহ ছাড়া কিছু বলছি না। করোনার কারণে এবারের রমজানে চাহিদা কম আর রপ্তানি কম হওয়ায় প্রতিটি সবজির দাম কমেছে 2 থেকে 3 গুণ পর্যন্ত। বেগুন, শসা, লেবু, মরিচ, টমেটো সহ প্রায় সব ধরনের সবজি রাজধানীর খুচরা বাজারে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকার মধ্যে। গত বছরের তুলনায় দাম প্রায় অর্ধেকের কম নেমে এসেছে বলে জানান ব্যবসায়ী ও ক্রেতারা। এতে কৃষকরা কিছুটা কম দাম পেলেও মধ্যস্বত্বভোগীরাও খুব বেশি লাভবান হতে পারছে না বলে জানান ক্যাব সভাপতি। বেগুন, শসা সহ বিভিন্ন ধরনের সবজির জন্য বিখ্যাত নরসিংদীর শিবপুর উপজেলা। দূরত্ব কম হওয়ায় এই এলাকা থেকেই বেশিরভাগ সবজি আসে রাজধানীর কাঁচা বাজারগুলোতে। গত রমজানে কৃষকরা 3000 টাকা মনে বেগুন বিক্রি করলেও এবার তা বিক্রি হচ্ছে 1200 টাকায়, আর শসার মন 2000 টাকা থেকে নেমে এসেছে 800 টাকায়। করোনার কারণে সব সবজির দাম কম, কারণ মানুষ ঘরতে বাড়তে না খাইব কি নিয়ে, আমরা যে বাজারে ব্যাপারীতে পাওয়া যায় না। গত বছরতে অনেক লস আছে আর কি, এই বছর গৃহস্থী। সবজি চাষের জন্য বিখ্যাত মানিকগঞ্জের খুচরা বাজারেও বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, আর শসা বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকার মধ্যে, যা গত রমজানে বিক্রি হয়েছে প্রায় দ্বিগুণ দামে। বেগুন ছিল গত রোজায় আপনার 100 টাকা, 120 টাকা, এবার 60 টাকা, 50 টাকা। আপনার পটল ছিল 50-60 টাকা, এবার হচ্ছে আপনার 40 টাকা। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে বেগুনের কেজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, যা গত বছর বিক্রি হয়েছে 90 থেকে 120 টাকায়, আর শসা বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে, যা গত বছর বিক্রি হয়েছে 60 থেকে 70 টাকায়। পাইকারি তো কম হচ্ছে, আমার কাছে কম হচ্ছে। আমি 50 টাকা কিনে আনছি, 55 টাকা বেচতেছি, 60 টাকা বেচতেছি। আমার কাছে বেশি মনে হচ্ছে না, খুব একটা আসছে 10-15 দিন পর পর আসছি, যা মানে যতটুকু দাম আছে তা দিয়ে কিনতে হচ্ছে বাধ্য হয়ে। মানে কেমন রিজনেবল? মোটামুটি রিজনেবলের মধ্যে আছে। আগের মতো বিক্রি হচ্ছে না এখন, কিন্তু ওই হিসাবে ধরতে গেলে এখন সবজির দামটা গত মধ্যে কমই আছে এখন। কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব জানায়, করোনার কারণে রফতানি বন্ধ ও মানুষের চাহিদা কমে যাওয়ায় এবারের রমজানে সবজির দাম অনেকটাই কম। এতে করে মধ্যস্বত্বভোগীরা খুব বেশি লাভবান হচ্ছে না বলে জানান ক্যাব সভাপতি। কোঅপারেটিভ সিস্টেমের মাধ্যমে এনে কৃষক সরাসরি শহরের বাজারে যদি পণ্য এনে বিক্রি করতে পারে, তাহলে বোধহয় কৃষকও ভালো দাম পাবে, ভোক্তাও সহনীয় মূল্যে পণ্য ক্রয় করতে পারবে। এছাড়াও পণ্য পরিবহনের জন্য যোগাযোগ ব্যবস্থা সচল থাকলে উৎপাদনকারী ও ভোক্তার মধ্যে দামের ব্যবধান অনেকটাই নিয়ন্ত্রণ রাখা সম্ভব বলে জানান বাজার বিশ্লেষকরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতিতে দোকানপাট বন্ধ থাকলেও অনলাইনে অর্ডার নিয়ে ক্রেতার কাছে পণ্য পৌঁছে দিচ্ছে ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠানগুলো। তবে কর্মী কমে যাওয়ায় কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়ছে তাদের সেবা। তবে ঈদ সামনে রেখেও সক্ষমতা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন উদ্যোক্তারা। চীন থেকে আমদানি করা জুতা ও পোশাক সহ শিশুদের পণ্য বিক্রি করেন গুলশানের ব্যবসায়ী সিজন শামস।
উত্তরা, বনানী ও ধানমন্ডি শোরুমের পাশাপাশি অনলাইনে পণ্য সরবরাহ করেন তিনি। করোনা পরিস্থিতিতে আউটলেট বন্ধ থাকায় পুরোপুরি অনলাইন নির্ভর হয়ে পড়েছে তার ব্যবসা। তবে অনেক কর্মী ঢাকার বাইরে যাওয়ায় ক্রেতার কাছে পণ্য পৌঁছাতে সমস্যায় পড়তে হচ্ছে তাকে। যেহেতু কাস্টমাররা আমাদের কাছে আসতে পারছে না, তারা কিন্তু ফেসবুকের পেজ এবং অনলাইনের আপনার অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে তারা আমার সাথে কমিউনিকেট করবে এবং সেখানে প্রোডাক্টের ডিজাইন, কালার, প্রাইস, সাইজ এগুলো তাদের সাথে কমিউনিকেট করে তাদেরকে প্রোডাক্ট তাদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। তারা ফিজিক্যালি দোকানে এসে কেনাকাটা করলে যত না সেল হতো, ডেফিনেটলি অনলাইনে এই সেলটা অনেক কম হবে। সেজান শামসের মতো সমস্যায় বেশিরভাগ ই-কমার্স প্রতিষ্ঠানের উদ্যোক্তারা। দোকানপাট সেভাবে চালু না হলেও ঈদ সামনে রেখে অনলাইনে ব্যবসা বাড়ানোয় গুরুত্ব দিচ্ছেন অনেকে। ব্যবসায়ীরা জানান, আমদানি ব্যাহত হওয়ায় অনেক পণ্যের সংকট দেখা দিয়েছে। আবার আগের আমদানি করা পণ্যের কন্টেইনার বন্দরে আটকে আছে। এজন্য মজুদ পণ্যের পাশাপাশি দেশীয় পণ্যের উপর নির্ভর করতে হচ্ছে তাদের। প্রায় শতাধিক প্রতিষ্ঠান এই সময়ে আপনার নিত্য প্রয়োজনীয় পণ্য, ওষুধ সামগ্রী ও নিরাপত্তা সামগ্রী ক্রেতাদের দোরগোয় পৌঁছিয়ে দিচ্ছেন। কিন্তু এই ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, যেটা হলো কর্মী স্বল্পতা। লকডাউনের কারণে অনেক বেশি পরিমাণ আপনার ডেলিভারি ম্যানরা আপনার গ্রামে চলে যায়, যার পরিপ্রেক্ষিতে ডেলিভারিতে একটা বড় সংকট দেখা দেয়। ব্যবসায়ীরা বলছেন, করোনা পরিস্থিতির উন্নতি না হলে সামনের দিনগুলোতে কেনাকাটার জন্য ই-কমার্স সাইটগুলোর উপর নির্ভরতা বাড়বে মানুষের। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল রাত 9টায় বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।